আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম স্ক্যাম 1992 এর সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন নিয়ে। যারা এখন পর্যন্ত স্ক্যাম 1992 এর পার্ট 1 এর এক্সপ্লেনেশন ভিডিও দেখোনি, তাদের জন্য পার্ট 1 এর এক্সপ্লেনেশন ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তাই সেকেন্ড পার্টটা দেখার আগে অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, তাহলে সবকিছু খুব ভালোভাবে বুঝতে পারবে। আর সেকেন্ড পার্টে হার্ষাত মেহতা যেটা করতে চলেছে সেটা দেখার জন্য সব কাজ সেরে একবারে ফ্রি হয়ে মোবাইলটা নিয়ে বসে পড়ো, কারণ একবার দেখতে শুরু করলে ইচ্ছে করবে না সেটা বাকি রেখে উঠে যেতে। তো চলো কথা আর না বাড়িয়ে সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। 6 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই আসলে বিয়ার গ্যাংয়ের দলের কথাতে সারাত বিল্লারি সুচিতা দালালের কাছে যেয়ে হার্ষাত মেহতা এসবিআই ব্যাংকের সাথে 500 কোটি টাকার ফ্রড করেছে এই ব্যাপারটা নিয়ে সবকিছু বলে দেয়। কারণ বিয়ার গ্যাংয়ের দলবল খুব ভালো করেই জানতো সুচিতা হার্ষাতের বিরুদ্ধে তদন্ত করছে, তাই সারাত বিল্লারিকে হাত করে সুচিতার কানে খবরটা দিয়ে দেয়। আর এদিকে বিয়ার গ্যাংয়ের দলবল সবাই মিলে প্ল্যান করতে থাকে হার্ষাতকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। তাই সবাই মানু মুন্দ্রাকে বলে শেয়ার মার্কেটে চলতে থাকা ধর্মঘট সে যেন আরো কিছুদিন ধরে চালিয়ে যায়। এতে করে সুচিতা পত্রিকায় নিউজটি প্রকাশ করার জন্য হাতে কিছুটা সময় পাবে। আর ওইদিকেও ধর্মঘট চলার কারণে হার্ষাত তার শেয়ারগুলো বিক্রি করতে পারবে না। আর শেয়ারগুলো যদি সে বিক্রি করতে না পারে, তাহলে ন্যাশনাল হাউজিং ব্যাংকের কাছ থেকে সে যে 500 কোটি টাকা নিয়েছে সেটা সুদও করতে পারবে না। আর যখনই সে শেয়ারগুলো বিক্রি করতে শুরু করবে, তখনই তারা হার্ষাতের শেয়ারগুলো একদম পানির দামে কিনে নিবে। আর তার সাথে সাথে হার্ষাতও শেষ হয়ে যাবে। ওইদিকে সুচিতা হার্ষাতের এই স্ক্যামের ব্যাপারে জানার পর সারাত বিল্লারিকে অফিসে বসিয়ে রেখে এই বিষয়টা কতটা সত্যি সেটার খোঁজ খবর নেওয়ার জন্য তার গোপন ইনফরমারকে কল দেয়। আর এই সুযোগে সারাত বিল্লারি টাইমস অফ ইন্ডিয়ার অফিস থেকে পালিয়ে যায়, কারণ এই খবরটা সারাত বিল্লারি লিক করেছে সেটা যদি জানাজানি হয় তাহলে তার চাকরিটাই থাকবে না। ওইদিকে সুচিতা তো হার্ষাতের পিছনে পড়েছিল। সারাত বিল্লারির দেওয়া এই ইনফরমেশনটা সুচিতার কাছে যেন একটা প্লাস পয়েন্ট। সুচিতা এবার হার্ষাত যে এসবিআই ব্যাংকের সাথে ফ্রড করেছে বিষয়টা কতটা সত্যি সেটা জানার জন্য তার কলিগ দেবাশিসকে এসবিআই ব্যাংকে পাঠিয়ে দেয়। এদিকে সুচিতা তার ইনফরমারের কাছ থেকে জানতে পারে এসবিআই ব্যাংকের সাথে হার্ষাতের ফ্রডটা আসলেই সত্যি। ওইদিকে দেবাশিস এসবিআই ব্যাংকের কিছু কর্মকর্তার সাথে বেশ ভাব জমায়। এরপর এসবিআই ব্যাংকের সাথে হার্ষাতের ফ্রডের ব্যাপারটা সবার সামনে তুললে সবাই এই বিষয়টা যে সত্যি সেটা দেবাশিসকে বলে। তবে সেখানে দেবাশিস আর সীতারামের সাথে দেখা হয়ে যায়। সীতারাম তাকে জানায় এসবিআই ব্যাংকের কাছ থেকে হার্ষাত টাকা নিয়েছে ঠিকই, তবে সে টাকা ফেরতও দিয়েছে, আর বাকি কিছু টাকা সে অল্প কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এটা শোনার পর দেবাশিস একটু হতাশ হয়ে সুচিতাকে এসে বলে, তোমার কাছে আর বেশিক্ষণ সময় নেই, কারণ হার্ষাত ইতিমধ্যে 500 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে, আর বাকি কিছু টাকা ডিউ ছিল সেটাও সে খুবই অল্প সময়ের মধ্যে দিয়ে দিবে। আর যদি সে টাকাটা ফেরত দিয়ে দেয় আর তারপরে তুমি নিউজটা প্রকাশ করো, তাহলে এই নিউজটা প্রকাশ করা একদম বেকার হয়ে যাবে। তাই সুচিতা আগামীকাল নিউজটা প্রকাশ করার জন্য উঠে পড়ে লাগে। তাই সে প্রথমে হার্ষাতকে কল দিয়ে এসবিআই ব্যাংকের সাথে সে যে 500 কোটি টাকার ফ্রড করেছে এই ব্যাপারটা নিয়ে একটু চাপ দেয়, কিন্তু হার্ষাত পুরোপুরি এই বিষয়টা অস্বীকার করে। তবে সুচিতা মনে মনে ঠিক করে নেয় হার্ষাতের বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশ করার এই সুযোগটা সে কিছুতেই হাতছাড়া করবে না। আর নিউজটা প্রকাশ করার জন্য তার হাতে শুধুমাত্র 1 ঘন্টা সময় ছিল। তাই সে নিউজটা প্রকাশ করার জন্য সব রকম প্রস্তুতি নিতে থাকে। কিন্তু চিফ এডিটর তাকে বলে কোনো রকম প্রমাণ ছাড়া সে কিছুতেই নিউজ প্রকাশ করবে না। কোনো রকম প্রমাণ ছাড়া নিউজটা যদি এখন প্রকাশ করা হয় আর পরবর্তীতে যদি নিউজটা মিথ্যা হয়, তাহলে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার উপর মানুষের যে বিশ্বাস ছিল সেটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই সুচিতা এবার কল দেয় টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার চেয়ারম্যানের কাছে, কিন্তু চেয়ারম্যানও ঠিক একই কথা বলে, প্রমাণ ছাড়া কিছুতেই নিউজ প্রকাশ করা যাবে না। তবে সে যদি এসবিআই ব্যাংকের কোনো ঊর্ধ্বতর কর্মকর্তার কাছ থেকে বিষয়টা কতটা সত্যি সেটা শিওর হতে পারে, তাহলে সে নিউজটা প্রকাশ করতে পারবে। এটা শুনে সুচিতা কল দেয় এসবিআই ব্যাংকের চেয়ারম্যানের কাছে, কিন্তু চেয়ারম্যান এসবিআই ব্যাংকের মার্কেটে সুনামটা রক্ষা করার জন্য একেবারে বিষয়টা অস্বীকার করে। তাই সুচিতা আর কোনো উপায় না দেখে একটু ভেঙে পড়ে। তবে তার কিছুক্ষণ পরে তার ইনফরমার তাকে কল দিয়ে এসবিআই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। সুচিতা এবং এসবিআই ব্যাংকের এই কর্মকর্তাও খুব ভালোভাবে জানতো যদি নিউজটা মিথ্যা হয় তাহলে তাদের দুজনের চাকরিটাই চলে যাবে। কিন্তু তার সাথে সাথে সে সুচিতাকে এটাও জানায় এসবিআই ব্যাংকের সাথে হার্ষাতের এই ফ্রডটা একেবারে সত্যি। তাই সুচিতার কোনো কিছু চিন্তা না করে ইন্ডিয়ার সব থেকে বড় স্ক্যামের ব্যাপারটা
তার পরের দিন সকালে পত্রিকায় ছাপিয়ে দেয়। দিনটা ছিল 23শে এপ্রিল 1992। সকালে সুচিতা পত্রিকার হেডলাইনটি দেখেই ভীষণ রেগে যায় এবং সে তার কলিগকে যেয়ে বলে পত্রিকার হেডলাইনে হাসাত মেহতার নামটা না দিয়ে বিগ বোল্ডটা কেন লেখা হয়েছে। আসলে টাইমস অফ ইন্ডিয়া কিছুটা যেন সেপে থাকে, কোনো রকম ঝামেলায় যেন তাদেরকে পড়তে না হয়, সেই জন্য সরাসরি হাসাত মেহতার নামটা না দিয়ে বিগ বোল্ডটা লিখেছে। তবে সরাসরি হাসাত মেহতার নামটা না লিখে বিগ বোল্ড লিখলেও সবাই জানতো শেয়ার মার্কেটের বিগ বোল্ড বলতে হাসাত মেহতাকে বোঝানো হয়েছে। এদিকে নিউজটা আশিস দেখা মাত্রই পত্রিকা নিয়ে যে হাসাতকে দেখায়। হাসাত পত্রিকার নিউজটা দেখে তার চোখটা যেন কপালে উঠে যায়। সরাসরি হাসাতের নামটা পত্রিকায় না থাকলেও বিগ বোল্ড কথাটি তার জীবনে ঝড় নিয়ে আসতে একদম যথেষ্ট ছিল। আর তার সাথে সাথে হাসাতের টেবিলে থাকা যতগুলো টেলিফোন ছিল সেগুলোতে যেন তার ক্লায়েন্টের কলের বন্যা বয়ে যায়। এবার হাসাতের জীবনে আসা এই ঝড়টা হাসাতের জীবনটাকে যে কোথায় নিয়ে যাবে সেটা জানতে আমরা সপ্তম এপিসোডে যেটা দেখতে পাই সেটা হয়তো কেউই কল্পনা করিনি। কারণ হাসাত বরাবরই নিজেকে প্রতিকূল পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার জন্য কোনো না কোনো উপায় বের করত। তবে সে এবার একটা প্রেস মিটিং ডাকে এবং সেখানে এসবিআই ব্যাংকের সাথে স্ক্যামের ব্যাপারটা সবার কাছে প্রকাশ করে আর সবাইকে বলে সে এসবিআই ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে ঠিকই, তবে সেই টাকাটা আবার সময় মতো সে ফেরতও দিয়ে দিয়েছে। হাসাত হয়তো ভেবেছিল এসবিআই ব্যাংকের কাছে সে তো টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে হয়তো এই বিষয়টা তার জীবনে কোনো রকম প্রভাব ফেলবে না। কিন্তু হাসাতের এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা একেবারে বৃথা হয়ে যায়। হাসাত এতদিনে তিলে তিলে মানুষের মনে তার উপর যে বিশ্বাসটা গড়ে তুলেছিল সেটা কিছুটা হলেও নড়বড়ে হয়ে যায়। তার যত বিশ্বস্ত ক্লায়েন্ট ছিল তাদের মনে কিছুটা হলেও দাগ কেটে যায় এবং হাসাতের উপর থেকে আস্থা উঠে যায়। এদিকে শেয়ার মার্কেটের শ্রমিকদের ধর্মঘট শেষ হতে না হতেই অনেকেই তাদের শেয়ারগুলো সেল করতে শুরু করেছে। ফলে শেয়ার মার্কেটের প্রাইসটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই এক ধাক্কাতে শেয়ার মার্কেটের প্রাইস উপর থেকে রেকর্ড পরিমাণ কমে নিচে নেমে আসে। এদিকে আরবিআই এর গভর্নর বিভিন্ন ব্যাংক স্ক্যাম করেছে কিনা সেটার উপর তদন্ত করতে চায়। এই নিউজটা দেখার পর ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান বেশ চিন্তায় পড়ে যায়। সে এবার হাসাতকে কল দিয়ে বলে সে ন্যাশনাল হাউজিং ব্যাংকের কাছ থেকে যে 500 কোটি টাকা নিয়েছে সেটা যেন খুবই দ্রুত ফেরত দিয়ে দেয়। এবার হাসাত বেশ চিন্তায় পড়ে যায়। এইদিকে সুচিতা আবারও হাসাতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে, কারণ সুচিতা খুব ভালোভাবে বুঝতে পারছিল হাসাত এসবিআই ব্যাংকে যে 500 কোটি টাকা ফেরত দিয়েছে সেটা তো সে কোনো রকম শেয়ার বিক্রি করে দেয়নি, অবশ্যই টাকাটা অন্য কোথাও থেকে ম্যানেজ করেছে। সুচিতা এবার এটাই জানার চেষ্টা করছিল হাসাত টাকাটা কোথা থেকে ম্যানেজ করেছে। ওইদিকে আরবিআই টিম বিভিন্ন ব্যাংকের রেকর্ড চেক করে জানতে পারে শুধুমাত্র 500 কোটি টাকা নয় বরং 5000 কোটি টাকার স্ক্যাম হয়েছে। এখন এই খবরটা যদি জানাজানি হয় তাহলে চারিদিকে হইচই পড়ে যাবে আর শেয়ার মার্কেটেও ধস নেমে যাবে। তাই আরবিআই এর গভর্নর অর্থমন্ত্রীকে কল দেয় এবং বিষয়টা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরের দিন সকাল হতে পত্রিকায় খবরটা প্রকাশ হয়ে যায়, তার মানে ভিতরের কেউ হয়তো খবরটা লিক করে দিয়েছে। এখন যেহেতু খবরটা প্রকাশ হয়ে গেছে তাই এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য স্বয়ং অর্থমন্ত্রী আরবিআই এর গভর্নরের কাছে কল দেয় এবং একটা প্রেস মিটিং ডেকে সেখানে বলতে বলে টাকার অ্যামাউন্টটা 5000 কোটি টাকা নয় বরং তার থেকে অনেক কম। গভর্নরও আর কোনো উপায় না দেখে প্রেস মিটিং ডাকে এবং সেখানে টাকার অ্যামাউন্টের পরিমাণটা কমিয়ে বলে। কিন্তু সুচিতা সহ অন্য সব সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে সে কোন তথ্যের ভিত্তিতে টাকার অ্যামাউন্টটা যে কম সেটা বলছে। গভর্নর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। পরের দিনই সুচিতা গভর্নরের বিরুদ্ধে খবর ছেপে দেয়। এরপরে সরকার থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়, যেই কমিটির প্রধান করা হয় আরবিআই এর গভর্নরকে। আর তাছাড়াও এবার এই তদন্ত কমিটিতে যুক্ত করা হয় সিবিআই টিমকে। সিবিআই টিম থেকে দায়িত্ব পায় সিবিআই টিমের অফিসার মাধবান। এরপরে সুচিতার কাছে একটা ফোন আসে। ফোনটা একজন ইনফর্মার করেছে, সে তাকে একটা বস্তিতে এসে দেখা করতে বলে। তাই সুচিতা তার কলিগ দেবাশিসকে নিয়ে সেই বস্তিতে যায় এবং সেই বস্তিতে যে ইনফর্মারের সাথে দেখা করলে ইনফর্মার তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে যাওয়ার পর সুচিতা দেখে স্বয়ং সেখানে আরবিআই এর গভর্নর বসে আছে। আরবিআই এর গভর্নর সুচিতাকে বলে হাসাত যে 500 কোটি টাকার স্ক্যাম করেছে সেই স্ক্যামের সাথে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যানও জড়িত আছে। আরবিআই টিম সরাসরি ন্যাশনাল হাউজিং ব্যাংকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, এই কাজটা তোমাকে করতে হবে। এটা বলে আরবিআই এর গভর্নর প্রমাণ হিসাবে সুচিতার হাতে একটা ফাইল ধরিয়ে দেয়। এরপর সে সুচিতাকে এটাও বলে কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকে যে 5000 কোটি টাকার স্ক্যাম হয়েছিল এই খবরটা আর কেউ নয় বরং সে নিজেই লিক করেছিল।
কারণ সে চাইছিল এই স্ক্যামের ব্যাপারটা সবার সামনে আসুক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনই সুচিতা ন্যাশনাল হাউজিং ব্যাংকের 500 কোটি টাকার স্ক্যামের ব্যাপারটা নিউজে ছাপিয়ে দেয়। এটা দেখে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান শেরওয়ানি নিজেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে যায়, কিন্তু এতেও তার কোনো রকম লাভ হয় না। সিবিআই টিম তার বাসায় যেয়ে রেড করে। বাসায় কোনো কিছু না পেয়ে শেরওয়ানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করে ব্যুরোতে নিয়ে যাওয়া হয়। এদিকে হার্ষাদ ন্যাশনাল হাউজিং ব্যাংকের কাছ থেকে যে 500 কোটি টাকা নিয়েছিল সেটা ফেরত দেওয়ার জন্য তার এমার্জেন্সি ক্যাশের দরকার ছিল। তাই সে বাধ্য হয়ে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগির সাথে দেখা করতে যায়। কিন্তু তিয়াগি আর অজয় কেরিয়া তো এতদিন ধরে এই দিনের অপেক্ষাতেই ছিল। তারা হার্ষাদের 1400 কোটি টাকার শেয়ারের মাত্র 500 কোটি টাকা দাম বলে। হার্ষাদ এই দামটা শুনে ভীষণ বিচলিত হয়ে যায় এবং তাদেরকে বলে হার্ষাদ যেহেতু বিপদে পড়েই গেছে তাই এবার সে সবাইকে নিয়েই বিপদে পড়বে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে মাধবান শেরওয়ানিকে জিজ্ঞাসাবাদ করে। শেরওয়ানি মাধবানকে বারবার একই কথা বলে, হার্ষাদকে তারা যে টাকা দিয়েছে এটা একটা নর্মাল ট্রানজাকশন ছিল, কিন্তু মাধবান শেরওয়ানির কাছ থেকে ব্যাংক যেই হার্ষাদকে টাকা দিয়েছে সেটার চেক দেখতে চাই। এটা শুনে শেরওয়ানি একটু ঘাবড়ে যায়, কারণ সে চেক কোথা থেকে দেখাবে, তার কাছে তো কোনো চেকই নেই। মাধবান এবারের মতো শেরওয়ানিকে ছেড়ে দেয় আর তাকে বলে পরের দিন ঠিক আবারও একইভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই সে সকল প্রশ্নের উত্তরটা যেন আগে থেকেই তৈরি করে আসে। এরপর মাধবান তদন্ত করতে এসবিআই ব্যাংকের সব ঊর্ধ্বতর কর্মকর্তার সাথে দেখা করে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা নিজেদেরকে বাঁচিয়ে সব দোষ সীতারামের উপর চাপিয়ে দেয়। তাই মাধবান এবার সীতারামকে ধরে ব্যুরোতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। সীতারাম প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু মাধবান তাকে একটু টর্চার করলে সে স্ক্যামের সাথে জড়িত সবার নাম বলে দিতে চায়। এদিকে আরবিআই এবং গভর্নর থেকে হার্ষাদের সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। নিউজটা দেখার পর আশিস এবং হার্ষাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কারণ আশিস হার্ষাদকে অনেকবার নিষেধ করেছে এত বড় রিস্ক যেন সে না নেয়, কিন্তু হার্ষাদ যেন টাকার নেশায় মরিয়া হয়ে উঠেছিল। কোনটা তাদের জন্য সঠিক এবং কোনটা করা ভুল হবে এটা যেন সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এখন শেরওয়ানি যদি সিবিআই টিমের কাছে হার্ষাদের নামটা প্রকাশ করে দেয় তাহলে হার্ষাদ এবার পুরো দমে ফেসে যাবে। তাই হার্ষাদ এবার দিল্লির সেই সোয়ামীকে ফোন করে। সোয়ামীকে সবকিছু খুলে বললে সোয়ামী তাকে আশ্বাস দিয়ে বলে শেরওয়ানি তাদের অনেক বিশ্বস্ত লোক, সে কিছুতেই হার্ষাদের নামটা মুখে আনবে না। হার্ষাদ এবার গোপনে শেরওয়ানির সাথে দেখা করে এবং তাকে বলে সে যেন কোনোভাবে হার্ষাদের নামটা সামনে না নিয়ে আসে, কিন্তু শেরওয়ানি বলে পরবর্তী তদন্তে হয়তো হার্ষাদের নামটা গোপন রাখা তার পক্ষে সম্ভব হবে না। কিন্তু পরের দিন সকালে শেরওয়ানিকে তার নিজের রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্ত করে জানায় হার্ট অ্যাটাকের জন্য শেরওয়ানির মৃত্যু হয়েছে। এদিকে শেরওয়ানির মৃত্যুতে সুচিতা এবং সিবিআই টিম খুব ঝামেলায় পড়ে যায়। হার্ষাদের বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিল শেরওয়ানি। শেরওয়ানি এখন মারা যাওয়াতে কেসটা তাদের কাছে এখন অনেক জটিল হয়ে গেছে। তাই সিবিআই টিম অন্য একটা উপায় খুঁজে বের করে। সীতারামের কথার উপর ভিত্তি করে সিবিআই টিম এসবিআই ব্যাংকের ঊর্ধ্বতর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে। এরপরে সিবিআই টিম হার্ষাদের বাড়িতে রেড করতে যায়। পুরো 11 ঘন্টা ধরে রেড করার পর হার্ষাদের বাড়িতে তারা কিছুই পায় না। তাই তারা জিজ্ঞাসাবাদ করার জন্য হার্ষাদ এবং তার ছোট ভাই আশিসকে ব্যুরোতে গ্রেপ্তার করে নিয়ে আসে। হার্ষাদের গ্রেপ্তারের নিউজটা জানাজানি হতেই হার্ষাদের কথায় যারা শেয়ার কিনে রেখেছিল তারা প্রচুর পরিমাণে শেয়ার সেল করে দিতে শুরু করে, ফলে শেয়ার মার্কেটের প্রাইসটা একেবারে ডাউন হয়ে যায়। এদিকে হার্ষাদের কথায় যারা ইনভেস্ট করে রেখেছিল তারাও একেবারে সর্বশান্ত হয়ে যায়, ফলে সকল ব্রোকাররা হার্ষাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেয়। এক নিমিষের মধ্যেই হার্ষাদ যেন একেবারে হিরো থেকে জিরো হয়ে যায়। এদিকে সিবিআই টিম হার্ষাদকে জিজ্ঞাসাবাদ করলে হার্ষাদ কিছুতেই মুখ খুলছিল না, তাই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। যেহেতু আশিস এই স্ক্যামের সাথে যুক্ত ছিল না তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে আশিস এই বিষয়টা নিয়ে অনেক ভেঙে পড়ে, আর এই সুযোগে ভূষণ তাকে দিয়ে কয়েকটা কাগজপত্রে সিগনেচার করে নেয় আর তাকে বলে এই কাগজপত্রগুলো কেস রিলেটেড। তাই আশিসও কোনো রকম সন্দেহ ছাড়া কাগজপত্রগুলো না দেখে সেগুলোতে সই করে দেয়। এদিকে হার্ষাদের এমন করুণ পরিস্থিতি দেখে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগি এবং অজয় কেরিয়া বেশ চিল মোডে ছিল, কিন্তু অজয় কেরিয়া একটু টেনশনে ছিল, কারণ আরবিআই টিমের তদন্ত চালু আছে, তাই সিটি ব্যাংকের উপরও যে কোনো সময় প্রেসার আসতে পারে।
কিন্তু সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী বেশ চিল মোডেই ছিল, কারণ সিটি ব্যাংক ছিল ফরেনার একটা ব্যাংক। ওইদিকে হার্ষাদ আবারও সোয়ামীর কাছে কল দেয় এবং তাকে বলে সে যেন যেভাবে হোক হার্ষাদকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে, আর হুমকি দিয়ে তাকে বলে যদি সে এটা করতে না পারে তাহলে সবাইকে সাথে নিয়েই ডুববে। এইদিকে সিবিআই টিম জিজ্ঞাসাবাদ করার জন্য ভূষণকে তুলে নিয়ে আসে। ভূষণকে অনেক টর্চার করার পর সে অবশেষে আর সহ্য করতে না পারে এমন একটা নাম বলে যেটা শুনে সিবিআই টিম একদম ভিমরি খেয়ে যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রীও এই স্ক্যামের সাথে জড়িত ছিল। এটা শুনে মাধবান সিবিআই প্রধানের সাথে দেখা করে এবং তাকে বিষয়টা জানায়। সিবিআই প্রধান তাকে বলে আপাতত প্রধানমন্ত্রীর নামটা যেন কোনোভাবে প্রকাশ না পায়। এটা জানার পর সিবিআই প্রধান সোয়ামীর সাথে দেখা করতে যায়। সোয়ামীকে সবকিছু খুলে বলে সোয়ামী বলে যেভাবেই হোক প্রধানমন্ত্রীর নামটা যেন কিছুতেই সামনে না আসে, সব দোষগুলো হার্ষাদের উপর চাপিয়ে দাও, আর তার সাথে সাথে সুচিতার উপরও নজর রাখো, কারণ কোনো না কোনো ভাবে সুচিতার ভিতরের খবরগুলো জেনে যাচ্ছে। তাই সিবিআই প্রধান সোয়ামীর কথা মতো সুচিতার পিছনে লোক লাগিয়ে দেয়, আর এই বিষয়টা মাধবান কোনোভাবে জানতে পেরে যায়। তাই সে ভীষণ রেগে সিবিআই প্রধানকে বলে তার লোকগুলোকে কেসের তদন্তে না লাগিয়ে উল্টোপাল্টা কাজে কেন ব্যবহার করা হচ্ছে। এটা শুনে সিবিআই প্রধান উল্টো মাধবানকে বলে উল্টোপাল্টা কাজ তো তুমি করছো, অযথাই তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছো, একেই বুঝি বলে উল্টো ছালাই গিরে দেওয়া। মাধবান বলে হার্ষাদের উপর যদি কোনো পলিটিক্যাল সাপোর্ট না থাকতো তাহলে সে এত বড় স্ক্যাম কখনোই করতে পারতো না। কিন্তু সিবিআই প্রধান এই বিষয়টা মানতে নারাজ। এটা দেখে মাধবান খুব ভালোভাবে বুঝতে পারে সিবিআই প্রধানও সরকারের কাঠপুতুল, সরকার তাকে যেভাবে নাচাচ্ছে সে ঠিক সেভাবেই নাচছে। তাই এই কেসটার কোনোভাবে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করা সম্ভব না, কারণ খুদ সরকারের বিরুদ্ধে কে পদক্ষেপ নেবে। সরকার চাইলে তো যে কোনো কিছুই করতে পারে। যেহেতু মাধবান অনেক সৎ অফিসার ছিল, তাই পলিটিক্সের এই নোংরা খেলায় নিজেকে খেলার গুটি বানাতে চায়নি। তাই মাধবান এবার নিজের চাকরিটাই ছেড়ে দেয়। এরপরে এই কেসের তদন্ত এসে পড়ে সিবিআই প্রধানের উপর। সিবিআই প্রধান হার্ষাদকে জিজ্ঞাসাবাদ করার পরও হার্ষাদ কিছুতেই মুখ খুলছিল না। তাই সোয়ামীর কথা মতো হার্ষাদকে আরো কিছুদিন জেলে আটকে রাখার জন্য হার্ষাদের বিরুদ্ধে আরো 30টা কেস ফাইল করা হয়, যাতে তাকে আরো কিছুদিন জেলে রাখা যায়। কিন্তু এভাবে হার্ষাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা কেস দিয়ে তাকে কতদিনই বার জেলে বন্ধ করে রাখবে। অবশেষে হার্ষাদকে জেল থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু জেল থেকে বের হতে না হতেই দেশের টাকা দেশের বাহিরে পাচার করার জন্য তাকে আবারও গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। মূলত তাকে আরো কিছুদিন জেলে আটকে রাখাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এভাবেই হার্ষাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে তাকে জেলে বন্দি করে রাখা হয়। দীর্ঘ 4 মাস জেল খাটার পর অবশেষে হার্ষাদের জামিন হয়। এতদিন পরে হার্ষাদ বাসায় ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু হার্ষাদ জেল থেকে মুক্তি পেলেও তার বিরুদ্ধে কিন্তু কেসটা এখনো চালু ছিল। তাই তাকে রেগুলার জিপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যে হাজিরা দিতে হতো। হার্ষাদের মুক্তি পাওয়াতে সরকার একটু টেনশনে ছিল, কারণ সে যদি সরকারের নামটা কোনোভাবে প্রকাশ করে দেয় তাহলে রীতিমতো সরকার তার গদিটা বাঁচাতে হিমশিম খেয়ে যাবে। তাই প্রতিনিয়ত সরকারের লোকগুলো হার্ষাদকে বলতে থাকে সে যেন সরকারের নামটা প্রকাশ না করে। হার্ষাদ জিপিসিতে সরকারের নামটা বলে না ঠিকই, তবে সিটি ব্যাংকের সব গোমর বাস্ট করে দেয়। আর সিটি ব্যাংক কিভাবে মানি মার্কেটটা নিজের কন্ট্রোলে নিয়ে এসে একচেটিয়া বিজনেস করছিল সেটাও সে সবার কাছে প্রকাশ করে দেয়। এতে করে সবাই জানতে পারে স্ক্যামের সাথে শুধুমাত্র অন্যান্য ব্যাংক নয়, বরং ফরেনার ব্যাংক সিটি ব্যাংকও এর সাথে জড়িত। তাই জিপিসি সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগীকে ডেকে নিয়ে আসে, কিন্তু তিয়াগী স্বাভাবিকভাবে সবকিছু অস্বীকার করে। তবে সিটি ব্যাংকের বিরুদ্ধে তাদের কাছে কোনো রকম প্রকৃত প্রমাণ না থাকার জন্য তারাও খুব একটা বেশি চাপ দিতে পারছিল না। যখন দেশের সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত আর সেই দুর্নীতির সাথে দেশের সরকারও যুক্ত, তখন সেখানে জিপিসি বা কি করবে। তবে দেশের সিস্টেম যেমনই হোক না কেন, এই সিস্টেমকে তোয়াক্কা না করে দেশের সাধারণ জনগণের মধ্যে খবরটা পৌঁছে দেওয়ার একমাত্র পথ ছিল সাংবাদিক। তাই জিপিসি যেহেতু সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছিল না, তাই সাংবাদিক সুচিতা দালালের সাথে দেখা করে এবং সুচিতাকে পুরো সিস্টেমের ব্যাপারটা জানায় আর তাকে প্রয়োজনীয় কয়েকটা ফাইল দেয়। সুচিতা ফাইলগুলো খুব ভালোভাবে স্টাডি করার পর পরে তিনি নিউজ পেপারে ছাপিয়ে দেয় এই স্ক্যামের সাথে শুধুমাত্র অন্যান্য ব্যাংক না, বরং বিদেশি ব্যাংকগুলো এর সাথে জড়িত। তাই এবার বিদেশি সংস্থাগুলোকে তদন্তের আওতায় আনতে হবে। আর এই নিউজটা প্রকাশ পাওয়ার পরপরই সিটি ব্যাংকে এবং অজয় কেরিয়ার অফিসে রেড দেওয়া হয়। যেহেতু স্ক্যামের সাথে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী জড়িত ছিল,
তাই ব্যাংক অথরিটি সিটি ব্যাংকের নামটা খারাপ হবার ভয়ে ব্যাংকের ম্যানেজার তিয়াগিকে প্রমোশনের নাম করে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিয়াগির আমেরিকা যাওয়ার কথা শুনে এদিকে অজয় কেরিয়া অনেক বিচলিত হয়ে যায়, কারণ এই রেডের পর অজয় কেরিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে ছেড়ে দেওয়া হলেও এখনও তাদের অ্যাকাউন্টের উপর নজরদারি করা হচ্ছে। যদি তদন্তে সবকিছু বেরিয়ে আসে তাহলে অজয় কেরিয়ার বাকি জীবনটা জেলে কাটাতে হবে, কিন্তু তিয়াগির এতে তেমন কিছু যায় আসে না, কারণ সে তো আমেরিকায় চলে যাচ্ছে। তাই সে অজয় কেরিয়াকে কোনো রকমে উল্টাপাল্টা বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সিবিআই টিম সোয়ামীর কথা মতো একের পর এক হাসাতের উপর মিথ্যা দোষারোপ এনে তার বাসায় রেটের পর রেট দিতেই থাকে। একদিন তো সিবিআই প্রধান হাসাতের উপরে কোকেনের বিজনেস করার দোষারোপ আনে। এটা শুনে হাসাত বুঝতে পারে এভাবে চুপচাপ বসে থাকলে একের পর এক তার বাসায় রেটের উপর রেট চলতেই থাকবে, আর সরকারের কথা মতো সিবিআই টিম কোনো একদিন তাকেই জঙ্গি বানিয়ে দিবে এবং সরকার চাইলে যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যে কোনো কিছু করতে পারে। তাই সে এবার প্রমাণ হিসাবে একটা ভিডিও ফুটেজ রেকর্ড করে। ভিডিও ফুটেজে হাসাত বলে 1991 সালের নির্বাচনের সময় সে দুহাত ভরে ডোনেশনের টাকা খরচ করেছে, এমনকি নির্বাচনের পরেও সে টাকা খরচ করেছে, আর সরকারকে ব্রিটকেস ভর্তি 1 কোটি টাকা দিয়েছে। এছাড়াও স্ক্যামের সাথে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা এমনকি সোয়ামীর কথাও বলে। আর কিভাবে সরকারের কথা মতো সিবিআই টিম একের পর এক মিথ্যা অভিযোগ এনে তার বাসায় রেটের উপর রেট দিচ্ছে আর তাকে আর তার ফ্যামিলিকে বিভিন্ন ঝামেলায় ফেলছে, এই বিষয়টাও সে ভিডিও ফুটেজে রেকর্ড করে, যেন পরবর্তীতে তার কিছু হয়ে গেলে প্রমাণ হিসাবে ভিডিও ফুটেজটা থেকে যায় আর দেশবাসীর কাছে পুরো স্ক্যামের পর্দাটা ফাঁস হয়ে যায়। কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পেতে ভিডিও ফুটেজটাই যথেষ্ট ছিল না। তাই এবার প্রণব শেট্টি হাসাতকে দেশের সব থেকে বিখ্যাত উকিল রাম জেঠমালানির কাছে নিয়ে যায়। হাসাত এবার তার উকিলের পরামর্শে সিবিআই প্রধানের কাছে একটা নোটিশ পাঠায়। নোটিশে লেখা ছিল নির্বাচনের সময় হাসাত সরকারকে 1 কোটি টাকা দিয়েছে। সিবিআই প্রধান এই বিষয়টা নিয়ে হাসাতকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না, কারণ জিজ্ঞাসাবাদ করতে আসলে সরকারের বিষয়টা জনসাধারণের সামনে চলে আসবে। এতে করে সিবিআই প্রধান সরকারকে বাঁচাতে হাসাতের উপর যে কেসগুলো করেছে সেগুলো উঠিয়ে নিবে। কিন্তু সরকার এবং সিবিআই প্রধান কেউই হাসাতের এই নোটিশের তোয়াক্কা করে না। তাই হাসাত এবং তার উকিল সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই একটা প্রেস মিটিং ডেকে সেখানে সরকারের এই বিষয়টা সবার সামনে নিয়ে আসবে। তাই তাদের প্ল্যান অনুযায়ী তারা একটা প্রেস মিটিং ডাকে এবং সেখানে 1992 সালে স্ক্যামের সাথে যত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল তাদের নাম সহ সরকারের নামটাও তারা সবার সামনে প্রকাশ করে দেয়। এটা শোনার পর দেশের পরিস্থিতি কি হতে পারে সেটা হয়তো সবাই বুঝতে পারছেন। কিন্তু হাসাত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছিল সেটা সে পরবর্তীতে অবশ্য প্রমাণ করতে পারে না, কারণ সরকারের সাথে দেখা করার কোনো রকম স্লিপ তার কাছে ছিল না। তাই সবাই মনে করতে থাকে হাসাত এবার নিজেকে বাঁচাতে হয়তো মিথ্যা কথা বলা শুরু করেছে। এর পরপরই হাসাতকে শেয়ার মার্কেট থেকে ব্যান্ড করে দেওয়া হয় এবং শেয়ার মার্কেটের প্রাইস ধীরে ধীরে একেবারে নিচের দিকে নেমে আসে। এতে করে হাসাতের কথায় যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রেখেছিল তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। অনেকেই কোনো উপায় না পেয়ে ঋণের টাকা শোধ করতে না পেরে অবশেষে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। আর এর পরপরই সুচিতা হাসাতের একটা ইন্টারভিউ নিতে আসে। সুচিতা হাসাতকে বলে, অনেকেই আপনার কথা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, কিন্তু এখন তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। যদি আপনি আবারও শেয়ার মার্কেটে ফিরে আসেন তাহলে আপনার ক্লায়েন্টদের এই ক্ষতিপূরণটা আপনি কিভাবে পূরণ করবেন? এটা শুনে হাসাত বলে সে তার ক্লায়েন্টদেরকে সবসময় প্রফিট পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর তাছাড়াও সবচেয়ে বড় ক্ষতি তো হাসাতের হয়েছে, কারণ সরকার আমার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, আমাকে শেয়ার মার্কেট থেকে ব্যান্ড করে দিয়েছে। এছাড়াও আমার বিরুদ্ধে সরকারের কথায় সিবিআই প্রধান একের পর এক মিথ্যা দোষারোপ এনে আমার বিরুদ্ধে কেস ফাইল করেছে। আমার বিরুদ্ধে যতগুলো এফআইআর করা হয়েছে এতগুলো এফআইআর একটা ক্রিমিনালেরও হয় না। এরপর হাসাত সুচিতাকে জিজ্ঞেস করে সুচিতা হাসাতের বিরুদ্ধে যে নিউজগুলো পত্রিকায় ছাপাতো সেগুলো কোন ইনফরমার তাকে দিত, কিন্তু সুচিতা ইনফরমারের নাম জানাবে না বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর অবশ্য হাসাত তার সম্পত্তিগুলো ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এতেও তার কোনো রকম লাভ হয় না। কিছুদিন পরে তার কিছু কিছু সম্পত্তি নিলামে ওঠে এবং সেগুলো নিলামে বিক্রি হয়ে যায়, কিন্তু হাসাতের কাছে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
পরের বছর কিছুটা হলেও হার্ষাদ একটু স্বস্তি পায়, কারণ তার প্রধান শত্রু তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও পদত্যাগ করে এবং নতুন সরকার গঠিত হয়। ফলে হার্ষাদ সবকিছু ভুলে যে নতুন ভাবে আবার শুরু করতে চায়। ততদিনে অনলাইন কার্যক্রম চালু হয়ে গিয়েছিল, তাই হার্ষাদ এবার অনলাইন ট্রেডিং শুরু করে। কিন্তু হার্ষাদের ব্রোমোর কোম্পানি থেকে সে যদি আবারও ট্রেডিং করে, তাহলে সবাই বুঝতে পারবে হার্ষাদ আবারও শেয়ার মার্কেটে ফিরে এসেছে। আর যেহেতু হার্ষাদ তার বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, তাহলে হার্ষাদের নামটা শুনলে সেই কোম্পানিতে কেউ আর ইনভেস্ট করবে না। তাই হার্ষাদ এবার নতুন কোম্পানির মাধ্যমে অনলাইন ট্রেডিং করতে থাকে এবং শেয়ারের প্রাইসটা আবারও উপরের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু আগের মতো হার্ষাদের ভাগ্য এবার হার্ষাদের সাথে সায় দেয় না। 1998 সালে ইন্ডিয়াতে কয়েকটা পারমাণবিক বোমার টেস্ট করা হয়। এতে করে ফরেনার কোম্পানিগুলো ইন্ডিয়া থেকে তাদের ইনভেস্টমেন্ট উঠিয়ে নেয়। ফলে শেয়ার মার্কেটের প্রাইসটা আবারও নিচের দিকে নেমে আসে। আর হার্ষাদ এতদিন চেষ্টা করে যে প্রাইসটা উপরের দিকে নিয়ে গিয়েছিল, সেটা এক মুহূর্তে আবারও নিচে নেমে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো 2টা বছর। তখন 2000 সাল চলছিল। আশিস তাদের মাসিক ঋণ, তাদের সম্পত্তি এবং শেয়ারের হিসাবগুলো চেক করছিল। হঠাৎই সে যেটা দেখতে পায়, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। থেকে 27 লাখ টাকার শেয়ার মিসিং ছিল। তাই আশিস ভূষণকে জিজ্ঞেস করে, কারণ ভূষণ তখন তাদের সম্পত্তির সবগুলো হিসাব নিকাশ দেখত। ভূষণ তাকে বলে হয়তো কোনো হিসাবের গরমিল হয়েছে, সে আবারও সবকিছু চেক করে সব ঠিক করে দিবে। আর এই বিষয়টা আশিস হার্ষাদকেও জানায়। তারা দুই ভাই কিছুতেই বুঝতে পারছিল না এই 27 লাখ টাকার শেয়ার মিসিং হলো কিভাবে। তখন এই 27 লাখ টাকার শেয়ারের মার্কেট ভ্যালু ছিল প্রায় 300 কোটি টাকা। তাই দুই ভাই এবার চলে যায় কাস্টাডিয়ানের কাছে, কারণ 1992 সালে তারা যখন জেলে ছিল, তখন এই সবকিছু দেখাশোনা কাস্টাডিয়ানই করত। তারা সবকিছু কাস্টাডিয়ানকে জানালে কাস্টাডিয়ান সিবিআই ইনভেস্টিগেশন করার কথা বলেন। কিন্তু পরবর্তীতে সিবিআই ইনভেস্টিগেশন করবে এই বিষয়টা ভূষণ জানতে পেরে দুই ভাইয়ের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে এবং অবশেষে সে দুই ভাইয়ের কাছে স্বীকার করে এই 27 লাখ টাকার শেয়ার সে একটা বেনামি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আসলে আশিসের কাছ থেকে সেদিন যেই পেপারগুলোতে সিগনেচার নিয়েছিল, এই কাগজগুলোই ছিল সেই কাগজপত্র। কিন্তু আশিস আর হার্ষাদ তো তাকে অন্ধর মতো বিশ্বাস করেছে, আর এই বিশ্বাসের সুযোগটা সে কাজে লাগিয়েছে আর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে পৃথিবীতে আপনি যাকে আপন মনে করবেন আর বিশ্বাস করবেন, সেই আপনাকে পিছন থেকে আপনার পিঠে ছুরি মারবে। আর এর কিছুদিন পরে ইনভেস্টিগেশনের জন্য সিবিআই অফিসার ভূষণকে তুলে নিয়ে যায়। ভূষণ এবার হার্ষাদের সব কথাগুলো ফাঁস করে দেয়। আর ভূষণ যে শেয়ারগুলো বিক্রি করেছিল, সেগুলো সবকিছু হার্ষাদের নামেই ছিল। তাই সিবিআই টিম এবার হার্ষাদকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে আসে। আর তাকে এবার কোনো রকম দয়া মায়া দেখায় না, চড় থাপ্পড় মেরে তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু হার্ষাদ কি বলবে, তার তো বলার মতো কিছুই ছিল না, কারণ শেয়ারগুলো তার নামে বিক্রি করা হয়েছিল। এরপরে হার্ষাদ জেলের মধ্যে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। হার্ষাদের হার্টের সমস্যা দেখা দেয়। আশিস হার্ষাদের উন্নত চিকিৎসার জন্য বেল করার অনেক চেষ্টা করে, কিন্তু এতেও কোনো রকম লাভ হয় না। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2001 সাল। কিছুক্ষণ পরে বছরের প্রথম দিনটা সেলিব্রেট করার জন্য চারিদিকে সবাই উৎসবে মেতে উঠেছিল। আর এইদিকে জেলের মধ্যে হার্ষাদ ভীষণই অসুস্থ হয়ে পড়ে। তার হার্ট অ্যাটাক হয়, ব্যথায় সে কাতরাতে থাকে, কিন্তু সেখানে কেউই ছিল না। অনেকক্ষণ পর পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার জন্য ছিল না উন্নত কোনো অ্যাম্বুলেন্স। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে না নিয়ে যেয়ে তাকে একটা ব্রেঞ্চের উপর বসিয়ে রাখা হয়। ব্যথায় কাতরাতে কাতরাতে হার্ষাদ সেখানেই মারা যায়। আর এরপরে হার্ষাদের পরিবারের লোকেরা এসে কান্নায় ভেঙে পড়ে। এটাই ছিল শেয়ার মার্কেটের বিগ বুল হার্ষাদের দ্য এন্ড। হার্ষাদের জীবনের কাহিনী আমাদেরকে যেতে যেতে এটাই শিক্ষা দিয়ে যায়, মানুষ যতই জিনিয়াস হোক না কেন, অতিরিক্ত লোভ লালসা মানুষের জীবনটাকে একেবারে নষ্ট করে দেয়। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই অতিরিক্ত লোভ করতে যাবেন না। হার্ষাদ যদি টাকার অতিরিক্ত লোভ না করত, তাহলে হয়তো হার্ষাদ যে পরিমাণ টাকা ইনকাম করেছিল, সেটা দিয়ে তার বাকি জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে কেটে যেত।